শুরু করা যাক। এই যে ডিএনএ বা আরএনএ এর কথা বলছিলাম আমি। ডিফারেন্ট টাইপস এর ডিএনএ আছে, আবার ডিফারেন্ট টাইপস এর আরএনএও আছে। গুড ইভনিং অরুণিমা। ডিফারেন্ট টাইপের ডিএনএ আছে, আবার ডিএনএ টাইপের আরএনএও আছে। এবার সেগুলো নিয়ে আমরা টাইপস গুলো নিয়ে একটু আলোচনা করে নেব। ঠিক আছে? আগে যেটা আমাদেরকে জানতে হচ্ছে যে আমি যে নিউক্লিক অ্যাসিড এর কথা বলছিলাম, যদি এই যে নাইট্রোজেন বেস রাইবোনিউক্লিওসাইড, নিউক্লিওসাইড আরএনএ এর ক্ষেত্রে নিউক্লিওসাইড কে বলে কি বলছি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড আরএনএ এর ক্ষেত্রে হয়, তখন তাকে বলে রাইবোনিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইড ডিএনএ এর ক্ষেত্রে হয়, তখন তাকে বলে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। নিউক্লিওসাইড যদি আরএনএ এর ক্ষেত্রে হয়, তখন তাকে বলবো আমি রাইবোনিউক্লিওসাইড। আবার সেই নিউক্লিওসাইড যদি ডিএনএ এর ক্ষেত্রে হয়, তখন তাকে বলবো ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এবার এই যে ডিএনএ বা আরএনএ বা নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড যাই বলি না কেন, এগুলোর কথা বলছিলাম আমরা। এখানে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো আমরা সাথে যে নাইট্রোজেন বেস গুলো যদি অ্যাডেনিন বেস হয়, নাইট্রোজেন বেস গুলোর মধ্যে যদি অ্যাডেনিন বেস হয়, তাহলে সেই অ্যাডেনিন। এবার আমরা এই ডিএনএ এর কথা বলি। ডিএনএ কি? সাধারণত আরএনএ কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, একটা স্ট্র্যান্ড থাকে। আর ডিএনএ কি হয়? ডাবল স্ট্র্যান্ডেড হয়। আরএনএ কি হয়? সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। আর ডিএনএ কি হয়? ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়। কি বললাম? আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, আর ডিএনএ কি হয়? ডাবল স্ট্র্যান্ডেড হয়। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন দেয় ডিএনএ আর এর মধ্যে কোনটা বেশি স্টেবল, ডিএনএ বা আরএনএ মধ্যে যেটা সব থেকে বেশি স্টেবল সেটা হচ্ছে ডিএনএ। কেন? প্রথমত হচ্ছে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়, স্টেবিলিটি বেশি দেয়, সুস্থায়িতা বেশি স্থায়িত্ব প্রদান করে। আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, তাহলে সেটা কম স্টেবল। ঠিক আছে? এক। আর ২ নম্বর করলাম ডিএনএ। ডিএনএ এর মধ্যে কি হয়? ডিএনএ এর মধ্যে থাইমিন থাকে। থাইমিনটা হচ্ছে মোর স্টেবল। আর আরএনএ এর মধ্যে কি থাকে? আরএনএ এর মধ্যে থাকে ইউরেসিল, যেটা হচ্ছে কম স্টেবল। বোঝা যাচ্ছে কি বললাম? ডিএনএ এর মধ্যে থাইমিন থাকে, সেই থাইমিনটা বেশি স্টেবল। আর আরএনএ এর মধ্যে থাকে ইউরাসিল, ইউরাসিলটা কম স্টেবল, ইউরাসিলটা আনস্টেবল। এই কারণে ডিএনএ হচ্ছে বেশি স্টেবল। ৩ নম্বর কি? ৩ নম্বর হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে ২ নম্বর কার্বনে, সুগারের ২ নম্বর কার্বনে OH গ্রুপ অ্যাবসেন্স থাকে। ডিএনএ এর ক্ষেত্রে সুগারের ২ নম্বরে OH গ্রুপ অ্যাবসেন্স থাকে। কিন্তু আমি যদি আরএনএ এর কথা বলি, তাহলে আরএনএ এর ক্ষেত্রে সুগারের ২ নম্বর কার্বনে কি থাকে? সুগার OH গ্রুপ থাকে। এই OH গ্রুপটা কি? OH গ্রুপটা মোর রিঅ্যাক্টিভ। মানে OH গ্রুপটা স্টেবল নয়। এটা যার তার সাথে বিক্রিয়া করতে পারে। তার ফলে এটা অস্থায়ী। এগুলো আমি একবার লিখে নিই। তোমরা একটু নোট করো, আমি লিখছি, তোমরা একটু নোট করো।
কি বলেছে? গুড ইভিনিং শ্রেয়সী, অরুণিমা, অনুষ্কা। কি বলা আছে? বলছে ডিএনএ আরএনএ এর মধ্যে কোনটা বেশি স্টেবল? মনে রাখবে ডিএনএ আরএনএ এর মধ্যে সবথেকে যেটা বেশি স্টেবল সেটা হচ্ছে ডিএনএ। আর আরএনএ টা কি? আরএনএ হচ্ছে কম স্টেবল। এবার বলছে ডিএনএ কেন বেশি স্টেবল? কারণ ডিএনএ হচ্ছে দ্বিতান্ত্রিক ডাবল স্ট্র্যান্ডেড। আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। আর ডিএনএ তে থাইমিন থাকে যেটা হচ্ছে মোর স্টেবল। আরএনএ তে ইউরাসিল থাকে যেটা হচ্ছে কম স্টেবল। ডিএনএ তে সুগার থাকে, সেই সুগারের ২ নম্বর কার্বনে OH গ্রুপ অনুপস্থিত অ্যাবসেন্ট থাকে, যার কারণে এটা রিঅ্যাকশন করতে পারে না। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে সুগারের ২ নম্বর কার্বনে OH গ্রুপ হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে, যেটা খুব রিঅ্যাক্টিভ। সে রিঅ্যাকশন করতে পারে যাত্রার সাথে। যেই কারণে আরএনএ হচ্ছে কম স্টেবল আর ডিএনএ হচ্ছে বেশি স্টেবল। ক্লিয়ার? ক্লিয়ার? এটা করবো হোয়াট ইজ এটিপি? এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবে একটা এএমপি অ্যাডিনোসিন মনো। এটিপির মধ্যে কি থাকে? এটিপির মধ্যে হাই এনার্জি বন্ড থাকে। এই এটিপির কি বলে? এই এটিপি কে বলা হয় থাকে এনার্জি কারেন্সি। কেন বলে? কারণ আমি যদি একটা এটিপি কে ভাঙি, তাহলে এই এটিপি কে ভাঙলে একটা এটিপি ভাঙলে 7.3 কেসিএল শক্তি নির্গত হয়। যেহেতু এটিপির মধ্যে যে ফসফেট বন্ড গুলো থাকে, সেই ফসফেট বন্ড গুলো থাকলে হাই এনার্জি নির্গত হয়, প্রচুর শক্তি নির্গত হয়। সেই কারণে এটিপি কে বলে এনার্জি কারেন্সি। কি বললাম? এটিপি কিভাবে তৈরি হয়? কি বললাম? একটা অ্যাডিনোসিন মনোফসফেট মানে তার মধ্যে অ্যাডিনোসিন মনোফসফেট মধ্যে কি আছে? অ্যাডেনিন, নাইট্রোজেন, বেস আছে, ৫ কার্বন সুগার, পেন্টোজ সুগার আছে আর ফসফেট আছে। এইটা নিয়ে তৈরি হয় একটা অ্যাডিনোসিন মনোফসফেট। এই অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে যখন একটা দুটো ফসফেট যুক্ত হয়, অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আরো দুটো ফসফেট যুক্ত হয়, তখন তাকে বলে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? এবার একটা অ্যাডিনোসিন মনোফসফেট তার সাথে যদি আরো একটা ফসফেট যোগ করি, তখন দুটো ফসফেট হয়ে গেল। তখন তাকে বলে এডিপি। এবার এই অ্যাডিনোসিন তাহলে অ্যাডিনোসিন মনোফসফেট তার সাথে একটা ফসফেট যোগ হলো, তাকে বলছি এডিপি। এবার এই এডিপির সাথে আরো একটা ফসফেট যোগ করলাম, মানে ৩ টে ফসফেট তাহলে হচ্ছে এটিপি। ক্লিয়ার? এবার এই যে ফসফেট গুলো দেখতে পাচ্ছ, এই ফসফেট গুলোকে যদি আমি ভাঙি, তাহলে এই ফসফেট দেখতে পাচ্ছ। এবার এই এটিপি কে ভাঙলে কি হয়? ফসফেট বন্ড পাওয়া যায়। অনেকগুলো ফসফেট বন্ড আছে, তাই এটিপি কে আমি যদি ভাঙি, এই ফসফেট বন্ড গুলো ভাঙবে। যখনই ফসফেট বন্ড গুলো ভাঙবে, তখনই প্রচুর এনার্জি শক্তি নির্গত হয়, এনার্জি নির্গত হয়। যেহেতু এই এটিপি কে ভাঙলে প্রচুর শক্তি বা এনার্জি নির্গত হয়, তাই এটিপি কে কি বলে? তাই এটিপি কে বলে এনার্জি কারেন্সি। গুড ইভিনিং। গুড ইভিনিং ফুলটুসি, গুড ইভিনিং লাবণী, গুড ইভিনিং সুমনা।
আপনাকে আমি এটিপি ওকে ভাঙি। এটিপি কে ভাঙলে আমি কত পাবো? 7.3 কেসি এর এনার্জি পাচ্ছি। এই এটিপির মধ্যে হাই এনার্জি ফসফেট বন্ড থাকে। এটিপি এর মধ্যে ৩ টে হাই এনার্জি ফসফেট বন্ড থাকে। তাই যখন আমি এটিপি কে ভাঙবো তখন প্রচুর এনার্জি নির্গত হবে। তাই এটিপি কে কি বলে? তাই এটিপি কে বলে এনার্জি কারেন্সি। গুড ইভিনিং শুভশ্রী। গুড ইভিনিং লাভলি। গুড ইভিনিং সুপ্রিয়া। বোঝা গেছে? এটিপি কে কেন হাই এনার্জি কারেন্সি বলে? এবার দেখো, এবার দেখো ডিফারেন্স টাইপের আমরা কি বলবো? এবার আমরা এই যে ডিএনএ বলছি, এই ডিএনএ ডিফারেন্স টাইপের আমরা ডিএনএ পড়বো, ঠিক আছে? ডিএনএ ডিফারেন্স টাইপের আমরা ডিএনএ পড়বো, কত রকমের ডিএনএ মনে রাখবে। তার আগে একটু বলে দিই। তার আগে হচ্ছে এই যে ডিএনএ একটা ডাবল হেলিক্স আছে, ডিএনএ দ্বিতন্ত্রী, ডিএনএ দ্বিতন্ত্রী দুটো স্ট্র্যান্ড আছে ডাবল হেলিক্স। ওয়াটসন ও ক্রিক এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল ডিসকভারি করেছিল। ডিএনএ যে দ্বিতন্ত্রী মডেল বা ডিএনএ ডাবল হেলিক্স মডেল কে ডিসকভারি করেছিল? ওয়াটসন এবং ক্রিক। একে বলে ডিএনএ ডাবল হেলিক্স। এবার এই ডিএনএ ডাবল হেলিক্সে কিভাবে বেস পেয়ারিং রুল আছে, মানে কিভাবে একটা বেস আর একটা, যেমন আমরা কি জানি যে পিউরিন সবসময় পিরিমিডিনের সাথে বন্ড করবে, পিউরিন সবসময় এটি জিসি, মানে পিউরিন অলওয়েজ পিরিমিডের সাথে বা পিরিমিড অলওয়েজ পিউরিনের সাথে, কখনোই পিউরিন পিউরিনের সাথে কিংবা পিরিমিডিন পিরিমিডের সাথে করবে না। আমি ডিএনএ ডাবল হেলিক্সে আমি যদি দেখি তাহলে বেস পেয়ার করে, বেস পেয়ার নাইট্রোজেনের যে বেস পেয়ারিং হয় সেই বেস পেয়ার কার সাথে হয়? পিউরিনের সাথে পিরিমিডিনের হয়, নাকি পিউরিনের সাথে পিউরিনের হয়, নাকি পিরিমিডের সাথে পিরিমিডের হয়? কখনোই পিরিমিডিন পিরিমিডিন কিংবা কখনোই পিউরিন পিউরিন পেয়ারিং বা রুলস করে না। সবসময় পিউরিনের সাথে পিরিমিডিন হয়, মানে এর সাথে পি, জির সাথে সি, এটিজিসি, একটা পিউরিন একটা পিরিমিডিন বেস বন্ড পেয়ারিং করে। এটা হচ্ছে একটা বেস পেয়ারিং রুল বলে। এই বেস পেয়ারিং রুল কে দিয়েছিল? চারগফ। চারগফ দিয়েছিল এই বেস পেয়ারিং রুল। একে বলে চারগফের নীতি। আসছে কি কি বললাম? ফার্স্ট আমরা যেটা যেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল। এই যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল, এই ডিএনএ দ্বিতন্ত্রী মডেলটা কে দিয়েছিল বললাম? ওয়াটসন অফ ক্রিক। ডাবল হেলিক্স ডিএনএ যে হেলিক্যাল ডাবল হেলিক্স দুটো থাকে, এই ডিএনএ দ্বিতন্ত্রী মডেল দিয়েছিল ওয়াটসন অফ ক্রিক। গুড ইভিনিং অন্নপূর্ণা। কি বলতো? দেখো, এটা হচ্ছে একটা ডিএনএ ডাবল হেলিক্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। ডিএনএ একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার আঁকা আছে। এই স্ট্রাকচার দিয়েছিল যে, তার নাম হচ্ছে ওয়াটসন ক্রিক।
এই যে ডিএনএ ডাবল হেলিক্স দেখছো, এই ডিএনএ ডাবল হেলিক্স ওয়াটসন ক্রিক দেখছিল। আর একটা জিনিস মনে রাখবে, ডিএনএ যে ডিএনএ ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ ডিসকভারি করেছিল বা যে ডিএনএ এর কথা বলেছিল, সে যে ডিএনএ এর ডাবল হেলিক্স সেটা হচ্ছে বিডিএনএ। ডিএনএ তিন রকমের হয়, একটা হচ্ছে এ ডিএনএ, একটা হচ্ছে বি ডিএনএ, একটা হচ্ছে জেড ডিএনএ। তিনটে ডিএনএ টাইপস আছে। তবে ওয়াটসন ক্রিক যে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেলের কথা বলেছিল, সেই ডিএনএটা কি, বিডিএনএ। বললাম যে ওয়াটসন ক্রিক যে ডিএনএ এর কথা বলেছিল, সেই ডিএনএটা হচ্ছে বিডিএনএ। ঠিক আছে? ওয়াটসন ক্রিক যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেছিল সেটা হচ্ছে বিডিএনএ। গুড মর্নিং প্রবীর। আচ্ছা, এবার একটা কেস দেখো। এই যে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল আছে, এই ডিএনএ দ্বিতন্ত্রী মডেলের কেস মানে আমি যদি ক্যারেক্টার চারিত্রিক বৈশিষ্ট্য কি, ফার্স্ট অফ অল দুটো হচ্ছে অ্যান্টি প্যারালাল, দুটো স্ট্যান্ড দুটো স্ট্যান্ড আছে ডিএনএ, দুটো স্ট্যান্ড। এই দুটো দুটো তন্ত্র দ্বিতন্ত্রী ডিএনএ, এই দুটো স্ট্যান্ডের পোলারিটি অ্যান্টি প্যারালাল। এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, মানে একটা যদি 5 প্রাইম হয় একটা 3 প্রাইম, একটা যদি 3 প্রাইম হয় একটা 5 প্রাইম। ঠিক আছে? কি বললাম? ডিএনএ দ্বিতন্ত্রী মডেলের দুটো যেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, ডিএনএ দ্বিতন্ত্রী বা ডিএনএ ডাবল হেলিক্স হচ্ছে অ্যান্টি প্যারালাল। মানে একটা 5 প্রাইম হলে অপরটা হচ্ছে 3 প্রাইম। বোঝা গেছে? অ্যান্টি প্যারালাল কাকে বলে? একদিকে 5 প্রাইম হলে, যেদিকে একটা স্ট্যান্ডের যেটা 5 প্রাইম আর একটা স্ট্যান্ডের সেটা 3 প্রাইম, একটা স্ট্যান্ডে যেটা 3 প্রাইম আর একটা স্ট্যান্ডে সেটা 5 প্রাইম। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, ডিএনএ দ্বিতন্ত্রী হচ্ছে অ্যান্টি প্যারালাল, 1 নম্বর। আর কি? আর হচ্ছে এই যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল, এটা যদি আমি সিম্পল স্ট্রাকচার দেখি, আমি যদি সিম্পল ভাবে আঁকি কেমন হবে? দেখো, এইটা একদম সিম্পল লেগেছে। এটা হচ্ছে একটা ডিএনএ। এই যে ওনার একটা সিঁড়ির মতো ইমাজিন করো, এই সিঁড়ির হাতল দুটো আছে, দুপাশে দুটো হাতল। না, এই যে দুটো আমি যদি সিঁড়িতে উঠি, হাতল দুপাশে দুটো হাতল থাকে, সেটা হচ্ছে ফসফেটের, সেটা হচ্ছে ব্যাকবোন বলে। কি বললাম? ডিএনএ এর ব্যাকবোন, এই যে দুটো সিঁড়ির মতো স্ট্রাকচার, এই যে এই দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে হাতল, ডিএনএ হাতল। এই ডিএনএ হাতলটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাকবোন বলে। কার বলে? ডিএনএ এর ব্যাকবোন বলে। এই ডিএনএ এর ব্যাকবোন তৈরি হয় কি দিয়ে? সুগার আর ফসফেট। যে সুগার বা শর্করা এখানে ছিল, পেন্টোজ সুগার, আর যে ফসফেট ছিল, সেই ফসফেট দিয়ে দুটো হাতল তৈরি হয়। আমি যদি একটা সিঁড়িকে ইমাজিন করো, তুমি দোতলাতে উঠছো একটা সিঁড়ি, সিঁড়ি দুটো হাতল আছে আর দুটো এর পরপর স্টেপ গুলো আছে। এই যে স্টেপ গুলো, সিঁড়ির স্টেপ গুলো কি দিয়ে তৈরি হয়? সিঁড়ির শেপ গুলো নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়। সিঁড়ির স্টেপ, সেই স্টেপ গুলো তৈরি হয় নাইট্রোজেন বেস দিয়ে। এই নাইট্রোজেন বেস গুলো একটা অপরের সাথে হাইড্রোজেন বন্ডে কানেক্টেড থাকে। কিন্তু ওই যে দুটো হাতল থাকে দুপাশে, এই দুটো হাতল এই দুটো হাতল তৈরি হয় সুগার আর ফসফেট দিয়ে। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে কি বললাম? ডিএনএ যে ব্যাকবোন, সেগুলো তৈরি হয় সুগার আর ফসফেট দিয়ে।
আছে মাঝখানে আর 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 হাইড্রোজেন বন্ড কি থাকে? আর নাইট্রোজেন গ্রুপস গুলো মাঝখানে থাকে। মাঝে থাকবে নাইট্রোজেন বেস। সেই নাইট্রোজেন গ্রুপস গুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে। মাঝে থাকবে নাইট্রোজেন বেস। স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেকটা পিছিয়ে গেছি। লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করা যাচ্ছে না। আর শ্রেয়সী এক কাজ করো, ইয়ে করে নাও, রিফ্রেশ করে নাও, লাইভে চলে আসবে। শ্রেয়সী রিফ্রেশ করে নাও। সোনালী গুড ইভিনিং। আর রাজিয়া গুড ইভিনিং। দুটো হাতল মাঝখানে নাইট্রোজেন বেস আছে। এবার নাইট্রোজেন বেস একে অপরের সাথে কানেক্টেড থাকবে কি দিয়ে? হাইড্রোজেন বেস দিয়ে কানেক্ট থাকবে। পিউরিন পিরিমিডের সাথে কানেক্টেড থাকে। পিউরিন সবসময় পিরিমিডের সাথে পেয়ারিং করে। কখনোই পিরিমিডিন বা কখনোই পিউরিন পিউরিন কানেক্টেড হবে না। সর্বদাই পিউরিন পিরিমিডের সাথে কানেক্টেড হবে। এবার এবার অ্যাডিনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধন কানেক্ট থাকে। নাইট্রোজেন বেস অ্যাডিনিন থায়ামিনের সাথে দুটো নাইট্রোজেন বেস দ্বারা কানেক্টেড থাকে। আর নাইট্রোজেন পিউরিন আর নাইট্রোজেন গুয়ানিন সাইটোসিনের সাথে ৩ টি হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকবে। যেমন এগুলো অ্যাডিনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে ৩ টে হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্টেড থাকে। সেটা লিখে গেল। এবার এই যে পেয়ারিং, এই যে বেস পেয়ারিং হচ্ছে, যে পিউরিন বেস পিরিমিডিনের সাথে পেয়ারিং করছে, এই পেয়ার। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে ডিএনএ ডাবল হেলিক্স, ডিএনএ যে ডাবল হেলিক্স তৈরি করেছিল ওয়াটসন ক্রিক, কার উপর ডিফারেন্ট করে, কোন টেকনিকের উপর? এক্স ডিফ্রাকশন টেকনিক। এক্স ডিফ্রাকশন টেকনিকের উপর বেস করে করেছিল। বললাম এটাই যে ওয়াটসন ক্রিক এক্স ডিফ্রাকশন টেকনিকের ডেটা ব্যবহার করেই এই ডিএনএ দ্বিতন্ত্রী মডেলটা ডিসকভারি করেছিল। আর কি বললাম, এই যে বেস পেয়ারিং করছে, অ্যাডেনিন ইউরিন বেস পিরিমিডিনের সাথে কানেক্টেড হচ্ছে, এডেনিন থাইমিনের সাথে, কিংবা গুয়ানিন সাইটোসিনের কানেক্টেড হচ্ছে, এই বেস পেয়ারিং রুল আছে। এই বেস পেয়ারিং রুল দিয়েছিল একটা সায়েন্টিস্ট। সেই সায়েন্টিস্টের নাম কি? সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে চারগফ। সেই বেস পেয়ারিং রুল কে দিয়েছিল? চারগফ। সেই বেস পেয়ারিং রুল যে দিয়েছিল চারগফ, তাই তার নাম অনুসারে বেস পেয়ারিং রুলকে বলা হয় চারগফ রুল বা চারগফের নীতি। ঠিক আছে? এই থাইমিনের সাথে অ্যাডেনিনের কানেকশন, কিংবা গুয়ানের সাথে সাইটোসিনের কানেকশন, এই যে বেস পেয়ারিং হচ্ছে, এই সম্পর্কে যে রুলটা দিয়েছিল যে সায়েন্টিস্ট, সেই সায়েন্টিস্টের নাম কি বললাম? সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে চারগফ। সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে চারগফ। চারগফ এই রুলটা দিয়েছিল। তাই সেই রুল অনুসারে এই রুলকে, সেই রুলকে বলে চারগফের নীতি বা চারগফের রুল বলা হয় থাকে। বেস পেয়ারিং রুল বা চারগফের রুল বলা হয় থাকে।
ঠিক আছে? চার্গোফের নীতি অনুসারে কি বলা হয়েছে, কি বলা হয়েছে চার্গোফের নীতিতে, তাহলে বলে দিই কি? ফার্স্টে বলা হলো যে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততগুলো থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে। এটা একটা বলা হলো। বলা হলো কি যতগুলো টার্বোফের গুলো বলা হলো যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে। মানে নাম্বার অফ অ্যাডেনিন সমান নাম্বার অফ থাইমিন, নাম্বার অফ গুয়ানিন সমান নাম্বার অফ সাইটোসিন। কি বললো এ সমান টি, জি সমান সি। যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে। একটা বলা হলো। আর কি বলা হলো, পিউরিনের সংখ্যা পিরিমিডিনের সংখ্যা সমান। পিউরিনে যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলো পিরিমিডিন বেস থাকবে। পিরিমিডিন বেসের সংখ্যা সমান পিউরিন বেসের সংখ্যা। পিউরিনের সংখ্যা সমান পিরিমিডিনের সংখ্যা। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় যে যতগুলো পিউরিন আছে পিউরিন ঠিক আছে, অ্যাডেনিন গুয়ানিন, তার মানে এটা যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি হবে? এ প্লাস জি সমান টি প্লাস সি। বোঝা গেছে? কি বলা হলো? একটা হচ্ছে এ সমান টি, জি সমান সি, আর একটা বলা হলো এ প্লাস জি সমান টি প্লাস সি। এ প্লাস জি সমান টি প্লাস, এটা বলা হলো। আর কি হবে? এবার দেখো এই জিনিসটা থেকে যদি আমি ডেরিভেটিভ করি, এ প্লাস জি সমান টি প্লাস সি আছে, যদি আমি টি প্লাস সি কে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে? নিচে চলে যাবে। এই জিনিসটাকে আমি অর্ধেক এটা লিখতে পারি। একটা জিনিস মাথায় রাখবে, কখনো a প্লাস টি বাই জি প্লাস সি সমান ওয়ান হবে না। a প্লাস জি বাই টি প্লাস সি সমান ওয়ান। কি বললাম? a প্লাস টি বাই জি সি নয়, a প্লাস জি সমান টি, a প্লাস জি বাই টি প্লাস সমান চিহ্নের বাম দিকে নিয়ে এসেছি তাহলে নিচে চলে যাবে, হরে চলে যাবে। উপরে লবটা থেকে গেল, হরে চলে গেল। তাহলে a প্লাস জি সমান টি প্লাস সি বলতে পারি, অথবা এটাকে আমি বলতে পারি a প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু ওয়ান। এইটা থেকে কোশ্চেন দেয়, বলবে ইকুয়েশন দেবে যে চার অঙ্কের রুলে কি বলা আছে। চার রুলে তিনটেই বলা আছে, এ সমান টি হতে পারে, জি সমান সি হতে পারে, এ প্লাস জি সমান টি প্লাস সি হতে পারে, অথবা এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু ওয়ান হতে পারে। বুঝা গেছে? এটা হচ্ছে চার গফের নীতি বা চার গফের রুল। কি রুল এটা? বেস পেয়ারিং রুল। বেস গুলো কিভাবে একটা অপরের সাথে যুক্ত হবে সেই সম্পর্কিত রুল বা নীতি দিয়েছিল চার গফ সায়েন্টিস্ট। এটাই হচ্ছে চার গফের নীতি বা চার গফের রুল। এতটুকু ক্লিয়ার? চার গফের রুল তো বোঝা গেছে। বলো জানো। হুম, চলো নেক্সট।
নেক্সট কি হবে? এবার কি হচ্ছে? এবার ডিফারেন্স টাইপের যে ডিএনএ বলছি সেই ডিএনএ গুলো সম্পর্কে একটু আমরা বলবো, ঠিক আছে? তার আগে একটা জিনিস দেখে নাও। এখানে এরকম নাইট্রোজেন বেস গুলো আছে পরপর। নাইট্রোজেন বেস গুলো পরপর কানেক্টেড আছে। যে গ্রিন কালারের মাঝখানে রেখেছি সেগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এবার এটা কি হবে? একটা পিচ, সম্পূর্ণ হেলিক্স, একটা সম্পূর্ণ পাক কোনটা? কমপ্লিট পাক বা কমপ্লিট টার্ন, একটা সম্পূর্ণ হেলিক্স কোনটাকে বলে? এই যে কি দেখছো আমি যদি এখানে করি, এটা হচ্ছে একটা কমপ্লিট পাক। সম্পূর্ণ হেলিক, সম্পূর্ণ টার্ন, কমপ্লিট টার্ন আর সম্পূর্ণ পাক। এই সম্পূর্ণ পাকের যে দৈর্ঘ্য তাকে বলে পিচ। কি বললাম? পিচ হচ্ছে সম্পূর্ণ পাকের যে দৈর্ঘ্য। এটা হচ্ছে একটা কমপ্লিট পাক, এটা হচ্ছে পিচ। বললাম পিচ। কমপ্লিট পিচ মানে কি? পিচ মানে হচ্ছে একটা সম্পূর্ণ পাকের উচ্চতা বা পাঁচের দৈর্ঘ্য। লিখছি যে একটা কমপ্লিট তার দৈর্ঘ্য বা এটি সম্পূর্ণ যে পার্ক, সেই সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে পিচ। ঠিক আছে? ডিএনএ ডাবল হেলিক্সে যে কমপ্লিট পার্ক রয়েছে, সেই কমপ্লিট সম্পূর্ণ পার্ক, সেই কমপ্লিট পার্কের একটা উচ্চতা হচ্ছে, কি বললাম? কমপ্লিট পার্কের যে দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে পিচ। সম্পূর্ণ কমপ্লিট পার্কের যে দৈর্ঘ্য তাকেই বলা হচ্ছে পিচ। এবার কি বলেছিলাম যে ডিফারেন্স টাইপের ডিএনএ আছে, ডিফারেন্স টাইপের ডিএনএ আছে। ঠিক আছে? ক্যারেক্টার পড়বো, বি ডিএনএ, এ ডিএনএ, জেড ডিএনএ পড়বো। প্রকৃতির ক্যারেক্টার কিছু লিখবো, বৈশিষ্ট্য।
একটু বলছি ক্যারেক্টার আছে করবো আর 3 টা বলুন A DNA, B DNA, Z DNA। ফার্স্ট যে ক্যারেক্টার আছে 3 টেতে ADN, ZDN, BDN এই 3 টে DNA আছে। সেই 3 টে DNA ছাড়া যে ক্যারেক্টার গুলো আছে প্রথম সেই প্রকৃতি। কুণ্ডলী প্রকৃতি মানে এই যে কুণ্ডলী সেটা রাইট হ্যান্ডেড হেলিক্স সেটা রাইট হ্যান্ডেড হেলিক্স হবে নাকি সেটা লেফট হ্যান্ডেড হবে নাকি সেটা মানে বামাবর্ত না দক্ষিণাবর্ত বামাবর্ত বা ডানাবর্ত দক্ষিণাবর্ত নাকি বামাবর্ত হবে রাইট হ্যান্ডেড ডান দিক দিয়ে হেলিক্সটা ডান দিক দিয়ে বাঁকবে নাকি বাম দিক দিয়ে বাঁকবে সেটা পড়বো ফার্স্ট হচ্ছে গিয়ে প্রকৃতি কুণ্ডলীর প্রকৃতি হেলিক্সের প্রকৃতি কি এক নম্বর কোন হচ্ছে হেলিক্সের প্রকৃতি মনে রাখবে এই যে ডিএনএ এই ডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড দক্ষিণাবর্ত বা ডানাবর্ত রাইট হ্যান্ডেড হেলিক্স হচ্ছে এই ডিএনএ এই ডিএনএ যে ওয়াটসন কি দিয়েছিল সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড ঘড়ির কাছে ডান দিক দিয়ে ঘড়ির কাঁটার দিকে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ক্লক ওয়াইজ বামা বর্তমানে অ্যান্টি ক্লক ওয়াইজ বামা বর্তমানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত আর যেটা জেড ডিএনএ সেই ডিএনএ হচ্ছে লেফট হ্যান্ডেড এগুলো এগুলো আমি একটু লিখে নিচ্ছি তোমরা একটু নোট করো আচ্ছা কি কি ক্যারেক্টার আছে ফার্স্ট অফ অল যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলো একটু দেখে নাও কি কি ক্যারেক্টার আছে সেগুলো একটু দেখে নাও ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে এ ডিএনএ বি ডিএনএ জেডিএনএ ক্যারেক্টার গুলো কি কি আছে 5টা ক্যারেক্টার লিখেছি একটা হচ্ছে হেলিক্সের প্রকৃতি একটা হচ্ছে ব্যাস ব্যাস মানে ডায়ামিটার মানে একটা কতটা ব্যাস তার এই ডিএনএটা কতটা ব্যাস আমি একটু করে দিলাম এই যে ডিএনএ দেখছো এটা কতটা চওড়া সেটা হচ্ছে ডায়ামিটার ব্যাস মানে এখান থেকে এতটা এটা হচ্ছে ব্যাস
এটা হচ্ছে একটা ব্যাস। পিচ কোনটা? পিচ হচ্ছে একটা কমপ্লিট সম্পূর্ণ পাক যেটা সেই পাকের দৈর্ঘ্যটা হচ্ছে পিচ। আর একটা ডিএনএ কতটা চওড়া সেটা হচ্ছে ব্যাস। একটা ডিএনএ কতটা চওড়া সেটাকে বলা হচ্ছে ব্যাস। আর বলছে যে প্রতি হেলিক্সে বেসনের সংখ্যা এই যে কমপ্লিট পিচ আছে এই এটা সম্পূর্ণ পাক সম্পূর্ণ পাকে এই যে পিচ কমপ্লিট টার্ন এই সম্পূর্ণ পাকে বেস জোড়ার সংখ্যা মানে যেখানে দেখেন এখানে অ্যারো দেওয়া আছে মানে এই যে ব্লু কালারের যেটা দাগ দেওয়া আছে এই পুরো জায়গাটার মধ্যে এই যে এখান থেকে এই যে কতটা এই ডিসটেন্সটা হচ্ছে তার সম্পূর্ণ কমপ্লিট পাক। এই সম্পূর্ণ পাকে কয়টা নাইট্রোজেন বেস আছে সেটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর মনে রাখবে তার ব্যাস কত মানে কতটা চওড়া এই যে নিচে লেখা আছে ব্যাস লেখা আছে কতটা চওড়া সেটা মনে রাখতে হবে। আর এই পিচের উচ্চতা কত মনে রাখতে হবে। আর এই পিচের মধ্যে সম্পূর্ণ পাকের মধ্যে কটা নাইট্রোজেন বেস আছে তার সংখ্যাও মনে রাখতে হবে। এই এডিএনএ, বিডিএনএ, জেডিএনএ যে ডিফারেন্স এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর দেয়। এডিএনএ, বিডিএনএ, জেডিএনএ এই তিনটে ডিএনএ এর মধ্যে একটা কোশ্চেন প্রত্যেক বছর দেয়। হেলিক্সের প্রকৃতি কি? এডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড, বিডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড, জেডিএনএ হচ্ছে লেফট হ্যান্ডেড। দেখো পুরোটা কমপ্লিট লেখা হয়েছে। ডিফারেন্স বিটুইন এডিএনএ, বিডিএনএ, জেডিএনএ। আর কি বলছেন ব্যাস কি? একটা ডিএনএ কতটা চওড়া সেটা হচ্ছে তার ব্যাস। আর কি বলছেন পিচ কি? একটা ডিএনএ সম্পূর্ণ পাককে বলে পিচ। পিচ মানে কি ওখানে উপরে লেখাই আছে দেখে নেবে। আর কি বলেছে একটা হেলিক্স একটা সম্পূর্ণ পাকে প্রতি হেলিক্সে সম্পূর্ণ পাকে কটা বেস জোড়া আছে কটা নাম্বার অফ নাইট্রোজেন বেস কটা আছে সেটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার আছে তিনটে ডিফারেন্সে আছে। ফার্স্ট বলছে এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। মনে রাখবে ওয়াটসন ক্রিক যে ডিএনএ এর কথা বলেছিল সেই ডিএনএটা হচ্ছে বি ডিএনএ। মানে মাঝখানে যে ডিএনএটা সেটা হচ্ছে ওয়াটসন ক্রিক বলেছিল। আরেকটা কথা বলে দিই, যদি সেখানে উল্লেখ করা থাকে এডিএনএ, বিডিএনএ, জেডিএনএ তাহলে আলাদা ব্যাপার। তোমার তো ক্যারেক্টার তো বলাই আছে এখানে লেখা আছে। কিন্তু যদি কোনো ডিএনএ উল্লেখ না থাকে, এ, বি, জেড যদি কোনো উল্লেখ না থাকে তখন তোমাকে ধরে নিতে হবে এটা বিডিএনএ এর কথা বলা হচ্ছে। ভালো করে বলছি শুনবে। এডিএনএ, বিডিএনএ, জেডিএনএ যদি সেখানে উল্লেখ করা থাকে তাহলে আলাদা ব্যাপার, তার আলাদা আলাদা ক্যারেক্টার আছে। যদি সেখানে কোনটা ডিএনএ সেটা এ, বি নাকি জেড কিছু উল্লেখ নেই শুধু ডিএনএ থাকে তখন তোমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে বিডিএনএ এর কথা বলা হচ্ছে। কারণ বিডিএনএ টা হচ্ছে আদর্শ ডিএনএ। ওয়াটসন ক্রিক যে ডিএনএ টা ডিসকভারি করেছিল সেটা হচ্ছে বিডিএনএ। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? এবার আসি এদের ক্যারেক্টারে। বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে। প্রথম হচ্ছে হেলিক্সের প্রকৃতি। হেলিক্সটা ডান দিক দিয়ে বাঁকছে না বাম দিক দিয়ে বাঁকছে সেটা জানতে হবে। হেলিক্সটা বাম দিক দিয়ে বাঁকছে নাকি ডান দিক দিয়ে বাঁকছে সেটা জানতে হবে। একটা হেলিক্স হয় এরকম এটা এরকম ডান দিক দিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে যাচ্ছে মানে ঘড়ির কাঁটার দিকে ডান দিক দিয়ে, এটাকে বলে রাইট হ্যান্ডেড। আর একটা হেলিক্স হয় বাম দিক দিয়ে যাচ্ছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে এরকম করে যাচ্ছে, এটা লেফট হ্যান্ডেড। মনে রাখবে মনে রাখবে এডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড,
বি ডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড, জেড ডিএনএ হচ্ছে লেফট হ্যান্ডেড। ১ নম্বর। তারপর হচ্ছে ব্যাস কত, ডিএনএ এর ব্যাসটা কত, ব্যাস কত? মনে রাখবে এ ডিএনএ এর ব্যাস হচ্ছে ২৬ অ্যাংস্ট্রম, বি ডিএনএ এর ব্যাস হচ্ছে ২০ অ্যাংস্ট্রম, আর জেড ডিএনএ এর ব্যাস হচ্ছে 18 অ্যাংস্ট্রম, 18 অ্যাংস্ট্রম। এবার প্রত্যেকটা হেলিক্স, একটা সম্পূর্ণ হেলিক্স বলেছিলাম কমপ্লিট পাক। এই সম্পূর্ণ পাকে বেস জোড়ার সংখ্যা কত? এই সম্পূর্ণ পাকে বা প্রত্যেকটা হেলিক্সে বেস জোড়ার সংখ্যা হচ্ছে ১১টা। কার ক্ষেত্রে? এ ডিএনএ এর ক্ষেত্রে ১১টা, বি ডিএনএ এর ক্ষেত্রে ১০টা। এই টেবিলটা পুরো মুখস্থ করবে। আর জেড ডিএনএ এর ক্ষেত্রে ১২টা। এখান থেকে একটা কোশ্চেন দেবেই। আর পিচ, পিচ কাকে বলে? সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য। পিচ মানে কমপ্লিট টার্নের সম্পূর্ণ পাক, সেই সম্পূর্ণ টার্ন বা সম্পূর্ণ হেলিক্স বা সম্পূর্ণ পাকের উচ্চতা, দৈর্ঘ্য। সে পিচের উচ্চতা কত? এ ডিএন এর ক্ষেত্রে ২৮ অ্যামস্ট্রং, বি ডিএন এর ক্ষেত্রে 34 অ্যামস্ট্রং, জেড ডিএন এর ক্ষেত্রে 45 অ্যামস্ট্রং। 45 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং কি? অ্যামস্ট্রং হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য পরিমাপের একক, ইউনিট। আচ্ছা, এবার আছে শর্ত, মানে কোন কন্ডিশনে এ ডিএনএ জন্মাবে, তৈরি হয়? কম আর্দ্রতাযুক্ত পরিবেশে এ ডিএনএ তৈরি হয়। বি ডিএনএ কোন পরিবেশে তৈরি হয়? সাধারণ সারিবৃত্ত অবস্থা, নরমাল যে ফিজিওলজিক্যাল কন্ডিশন থাকে, সেই নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে তৈরি হয় বি ডিএনএ। আর বলছে জেড ডিএনএ কখন তৈরি হয়? জেড ডিএনএ তৈরি হয় অধিক লবণের ঘনত্বে। জেড ডিএনএ তৈরি হয় অধিক লবণের ঘনত্বে। জেড ডিএনএ কখন তৈরি হয়? জেড ডিএনএ তৈরি হয় অধিক লবণের ঘনত্বে। কি বললাম? এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, তিনটে ডিএনএ ভাগ আছে। হেলিক্সের প্রকৃতি, ব্যাস, আর হেলিক্সের বেস জোড়ার সংখ্যা, পিচের উচ্চতা, শর্ত, এগুলো আছে। একটা হচ্ছে রাইট হ্যান্ডেড, একটা হচ্ছে লেফট হ্যান্ডেড, এগুলো আছে। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? তুমি অনেক পিছিয়ে আছো, একটু রিফ্রেশ করে লাইভ করে নাও। আচ্ছা, এরপরে আসি, এই যে ডিএনএ এর কথা বলছি আমি, এরপরে আসি আরএনএ। আরএনএ কত রকমের টাইপস আছে? নরমালি আরএনএ যদি আমি কাজ অনুসারে দেখি, কাজ অনুসারে আরএনএ কে ভাগ করে ৩ টে। একটা হচ্ছে এমআরএনএ, একটা হচ্ছে এসআরএনএ, আর হচ্ছে টিআরএনএ। এমআরএনএ, আরআরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ। কি বললাম? এমআরএনএ, আরআরএনএ, আর টিআরএনএ, তাই তো? আরএনএ এর টাইপস। তো সেগুলো শুরু করা যাক। এই আরএনএ, ডিএনএ এর যে কি, কি জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে নিই। এখানে একটু বলবেন মেসেঞ্জার আরএনএ?
এই যে ব্যাপারগুলো কি? ব্যাপারগুলো হচ্ছে এখানে ব্যাপারগুলো হচ্ছে এটাই যে mRNA, tRNA যদি আমি তার স্ট্রাকচার দেখি, তাহলে সেই স্ট্রাকচার আমি কি দেখব? সেই স্ট্রাকচার থেকে mRNA, tRNA, rRNA। mRNA কে বলে মেসেঞ্জার আরএনএ, tRNA কে বলে ট্রান্সফার আরএনএ, rRNA কে বলে রাইবোজোমাল আরএনএ। এই ৩ টে আরএনএ রয়েছে। এই ৩ টে আরএনএ এর মধ্যে আমি যদি তার টাইপস গুলো করি, সেখানে আমি কি দেখতে পাবো? সেখানে দেখতে পাবে যে mRNA যেটা সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, tRNA ট্রান্সফার, rNA রাইবোজোমাল। মনে রাখবে mRNA কে কি বলে? mRNA হচ্ছে অ্যাডাপ্টার মলিকিউল। কি বলে mRNA কে? নাকি? এটা হচ্ছে mRNA আছে। মেসেঞ্জার মলিকিউল, tRNA বলে অ্যাডাপ্টার মলিকিউল। অ্যাডাপ্টার মলিকিউল সেই সমস্ত মলিকিউল যারা অ্যাডাপ্টার, এই যে আমাদের চার্জারের অ্যাডাপ্টার, চার্জারের অ্যাডাপ্টার থাকে তার মধ্যে তার যে চার্জার থাকে সেই চার্জারে দুটো ফরম্যাট থাকে। একটা পাশাতে গুঁজে দেওয়া হয় আর একটা ফোনের পাশাতে গুঁজে দেওয়া হয়। চার্জারের পাশাতে একটা গোঁজা হলো, ফোনের পাশাতে একটা গোঁজা হলো। tRNA থাকে, ওটা অ্যাডাপ্টার বলা হয়। ওই অ্যাডাপ্টার tRNA হচ্ছে একটা অ্যাডাপ্টার মলিকিউল বা অ্যাডাপ্টার অণু। এটা হচ্ছে মেসেঞ্জার মলিকিউল বা মেসেঞ্জার অণু। tRNA হচ্ছে অ্যাডাপ্টার মলিকিউল। আর যেটা rRNA সেটাকে কি বলে? সেটাকে বলে স্ট্রাকচারাল অণু বা গঠনগত অণু, স্ট্রাকচারাল অণু। mRNA হচ্ছে মেসেঞ্জার অণু, tRNA হচ্ছে অ্যাডাপ্টার অণু, আর RNA হচ্ছে স্ট্রাকচারাল অণু। মানে হচ্ছে আর কিছুই নয়। rRNA যেহেতু স্ট্রাকচার তৈরি, গঠন তৈরি করে, এটা স্ট্রাকচার। আর অ্যাডাপ্টার অণু কেন বলা হচ্ছে? tRNA যেহেতু অ্যামাইনো অ্যাসিডকে ধরে রাখে, তাই এটা অ্যাডাপ্টার অণু। আর মেসেঞ্জার অণু কাকে বলে? বার্তা নিয়ে যায়। mRNA যেহেতু জেনেটিক কোড হিসেবে জেনেটিক বার্তা নিয়ে যায়, সেই জন্য একে বলে মেসেঞ্জার অণু। বোঝা গেছে? আর কি করে? প্রোটিন, mRNA এর কাজ কি? mRNA প্রোটিন সিনথেসিস এর সময়, mRNA প্রোটিন সিনথেসিস সময়, যখন প্রোটিন সিনথেসিস হয় বা প্রোটিন সংশ্লেষ হয়, সেই প্রোটিন সংশ্লেষের সময় mRNA কি করবে? ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। এই mRNA কে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করা হয় এবং এই mRNA এর মধ্যেই জেনেটিক কোড আকারে জেনেটিক তথ্য বহন করে। এই mRNA এর মধ্যেই জেনেটিক কোডের আকারে জেনেটিক তথ্য মজুদ থাকে বা থাকে। কথা বলছেন, কি বললাম? প্রোটিন সংশ্লেষের সময় mRNA এর কাজ কি? প্রোটিন সংশ্লেষের সময় এই mRNA কে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। আমি একটু লিখে নিই, তারপরে একটু বলে দিচ্ছি। আমি একটু শোনো, আমি একটু লিখে নিই, তারপরে বলে দিচ্ছি। সুমনে দেখা যাবে ফুলটুসি সুমনটা যারা বলছে দেখা যাচ্ছে না, তোমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দাও। ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নাও। ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নাও, দেখলে দেখতে পাচ্ছ। ফোনের ব্রাইটনেসটা অটো করা আছে, সেটা একটু বাড়িয়ে নাও। ফোনের ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নাও।
দেখো কি বলেছে এটাতে ৩ টে আরএনএ স্ট্রাকচার লেখা আছে। কি, কি আছে? এমআরএনএ, টিআরএনএ, আরএনএ। এই ৩ টে আরএনএ হচ্ছে কাজ অনুসারে আরএনএ কে ভাগ করা হয়। এমআরএনএ কে বলে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ কে বলে ট্রান্সফার আরএনএ, আরআরএনএ কে বলে রাইবোজোমাল আরএনএ। এমআরএনএ কে মেসেঞ্জার মলিকিউল বলে কারণ এটা বার্তা বহন করে। টিআরএনএ কে বলে অ্যাডাপ্টার অণু বা অ্যাডাপ্টার মলিকিউল। কেন একে অ্যাডাপ্টার অণু বা অ্যাডাপ্টার মলিকিউল বলা হয়? কারণ এই টিআরএনএ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে। ধরে রাখে, অ্যামিনো অ্যাসিডকে ধরে রাখে, অ্যাডাপ্টার হিসেবে কাজ করে। তাই একে বলে অ্যাডাপ্টার অণু। আর রাইবোজোমাল আরএনএ কে কি বলে? রাইবোজোমাল আরএনএ কে বলে স্ট্রাকচারাল অণু। কারণ এ রাইবোজোম গঠন করে, স্ট্রাকচার গঠন করে, তাই এটাকে বলে স্ট্রাকচারাল অণু। হলো? এই এমআরএনএ কি করে? প্রোটিন সংশ্লেষের সময় এই এমআরএনএ টেমপ্লেট হিসেবে কাজ করে, মানে ছাড় হিসাবে এই এমআরএনএ কে ব্যবহার করা হয়। আর কি করে? এই এমআরএনএ এর মধ্যে জেনেটিক কোডের আকারে জেনেটিক তথ্য থাকে। এমআরএনএ এর মধ্যে জেনেটিক কোডের আকারে জেনেটিক তথ্য থাকে। এটা হচ্ছে এমআরএনএ এর কাজ। আরআরএন এর কাজ কি? টিআরএন এর কাজ কি? আচ্ছা, টিআরএন হচ্ছে সলিউবল, মানে দ্রবণীয়। টিআরএন হচ্ছে সলিউবল, জলে গুলে যায়, দ্রবণীয়। তাই টিআরএন কে বলে সলিউবল আরএনএ। মনে রাখবে কোশ্চেনটা যে কোনটা সলিউবল আর কোনটা দ্রবণীয়। টিআরএন হচ্ছে সলিউবল বা দ্রবণীয় আরএনএ। টিআরএনএ কি করে? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের কাছে নিয়ে আসে। মনে রাখবে এই টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের কাছে নিয়ে আসে প্রোটিন সিনথেসিসের সময়। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে রাইবোজোমের যে দুটো সাব ইউনিট ছিল আমরা পড়ে এসেছি, লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট, ওই যে 50S, 60S, 40S, 30S গুলো পড়ে এসেছি। ওই রাইবোজোমের সাব ইউনিট গুলিকে তৈরি করতে সাহায্য করে এই আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে? তো এটা কি? আচ্ছা, আরেকটা পয়েন্ট মনে রাখবে, এই যে টিআরএন এর কথা বলেছি, টিআরএন এর একটা স্ট্রাকচার হচ্ছে কোভার লিভ স্ট্রাকচার। লেখা আছে টিআরএন এর একটা স্ট্রাকচার হচ্ছে কোভার লিভ স্ট্রাকচার। মনে রাখবে এই টিআরএন এর যে কোভার লিভ স্ট্রাকচার, একটা স্ট্রাকচার কি কোভার লিভ স্ট্রাকচার, এটা হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। যদি কোশ্চেন দেয় টিআরএন এর কোভার লিভ স্ট্রাকচার কেমন স্ট্রাকচার, মনে রাখবে টিআরএন এর কোভার লিভ স্ট্রাকচার হচ্ছে একটা সেকেন্ডারি গঠন। একটু বোঝা গেছে কিনা বলবে, জানাবে। বললাম টিআরএন এর একটা গঠন হচ্ছে কোভার লিভ গঠন। কোভার লিভ মানে টিআরএন এর একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, টিআরএন এর সেই স্ট্রাকচারটাকে বলে কোভার লিভ স্ট্রাকচার। টিআরএন এর কোভার লিভ স্ট্রাকচার হচ্ছে একটা সেকেন্ডারি গঠন, এটা একটু মনে রাখবে। টিআরএন এর একটা স্ট্রাকচারের মডেলের নাম হচ্ছে কোভার লিভ স্ট্রাকচার। টিআরএন এর কোভার লিভ স্ট্রাকচারটা কেমন? প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি না কোয়াটার্নারি? এটা হবে সেকেন্ডারি। বুঝে গেছে? বুঝে গেছে কি? বুঝে গেলে জানাবে। এটা সব মুখ বুঝে বসে আছে কেন? এবার আসি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আমরা এই যে ডিএনএ বা আরএনএ বলছি, এটা ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। নরমালি ডাবল স্ট্যান্ডার্ড হয় ডিএনএ, আর নরমালি আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। বাট এক্সেপশনাল কেস, বায়োলজিতে এক্সেপশনাল কেস থাকবেই। তেমনিভাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএও থাকতে পারে, আবার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএও থাকতে পারে। এক্সাম্পল কোশ্চেন দেয় যে কোনটা ডাবল স্ট্যান্ডার্ড দ্বিতন্ত্রী আরএনএ, কোনটা একতন্ত্রী আরএনএ, কোনটা দ্বিতন্ত্রী ডিএনএ, কোনটা দ্বিতন্ত্রী আরএনএ আসতে পারে।